সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ককে এজন্য প্রয়োজন মজবুত এবং সুদৃঢ় করার। এই সম্পর্ককে সুদৃঢ় করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং সাংস্কৃতিক বিনিয়োগের মতো নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। সঙ্গত কারণে আজকে আমরা আলোচনা করব চীন বাংলাদেশ সম্পর্ক, বাস্তবতা, সম্ভাবনা এবং কূটনীতি। সঙ্গে আছেন আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন সম্প্রতি চীনের উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে সফর করেছেন ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ। তিনি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ, এবং তিনি একটি ভলান্টিয়ার সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রাম। সঙ্গে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এবং তিনি ডিরেক্টর বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমি আপনার কাছে আসতে চাই, আপনি সম্প্রতি চীন সফর করেছেন। চীনকে কেমনভাবে চিনলেন এবং এই সফরের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশে আমাদের দল থেকে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা চীন সফর করি। সত্যি কথা বলতে কি, চীনের সফরটা এটি আমার প্রথম সফর এবং আমার ভিতরে অনেক ধরনের অনেক কৌতূহল, কিউরিওসিটি কাজ করছিল। মজার ব্যাপার হচ্ছে যে ওখানে নামার পর থেকে এবং আমরা যে চলে আসলাম এই পর্যন্ত ওদের যে আতিথেয়তা, ওদের যে বিভিন্ন কর্মকাণ্ড, একটার পর একটা কর্মকাণ্ড দেখেছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। এবং এটা এক কথা যদি বলতে হয়, অভাবনীয়। হয়তোবা আমি ওখানে না গেলে বুঝতে পারতাম না একটি দেশের সংস্কৃতি, একটি দেশের মানুষ কত পরিশ্রমী এবং পুরনো এবং নতুন, মডার্নাইজেশন অফ চায়না, বা এই জিনিসগুলো যে সংমিশ্রণ, যে এটাকে কম্বিনেশন এবং এটাকে যে ধারণ করা, বহন করা এবং এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা, এই জিনিসগুলো আসলে না দেখলে আসলে বুঝতে পারতাম না। ওদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ওরা যে ডিসিপ্লিন লাইফ, আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিগুলোকে দেখি, সেগুলো কি হয়েছে, সেগুলোতে আপনার হচ্ছে যে ধাপে 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 তারা আজকে এই পর্যায়ে এসছে। কিন্তু চীন কিন্তু গত 30-40 বছরের মধ্যে কিন্তু হঠাৎ করেই কিন্তু অনেক এক ধরনের বলতে জাম্প দিয়েছে। তো এটা কিন্তু বা ফিউচার পুনরুত্থানের মতো, এবং এটা কিন্তু এরকম না যে এটা এখানে থেমে থাকবে, এবং এটা আস্তে আস্তে এটা ওরা আরও সামনের বছরে, এখন তো আমরা জানি যে অর্থনৈতিকভাবে চীন অন্যতম একটা পরাশক্তি, এবং আমার মনে হয় যে এটা খুব বেশি দিন লাগবে না যখন এটা একমাত্র পরাশক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। আমার অভিজ্ঞতা যদি আপনি বলেন তাহলে বলবো যে খুবই একটা সুখকর অভিজ্ঞতা, এবং যেই বিমর্ষ চিত্তে যাচ্ছিলাম আর এসছি হাসতে হাসতে ঢুকলাম, এবং হয়তো আসার সময় কিছুটা মনেই হয়েছে যে আরো কিছুদিন থাকলে বোধহয় আরো ভালো লাগতো। এই সফরের মধ্যে আপনি চীনের কোন কোন জায়গায় ঘুরেছেন? বেইজিং এবং হচ্ছে কুনমিং, আচ্ছা, ইউহান প্রদেশের যে কুনমিং, সেখানে আমরা ছিলাম। তো বেইজিং এ আমাদের বিভিন্ন ধরনের মিটিং ছিল, সিপিসির যে ডায়ালগগুলো ছিল, সেই ডায়ালগগুলো ওখানে আমাদের যে মিনিস্টার ছিল, যে বৈদেশিক যে মিনিস্টার, তো ওনার সাথে আমাদের মিটিং ছিল, এবং ওখানে বিভিন্ন দেশের যে এশিয়ার এবং সাউথ ইস্ট এশিয়া বিভিন্ন দেশের ডেলিগেটরা এসেছিলেন, এবং ওখানে নেপালের এক্স প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রাইম মিনিস্টার সহ অনেক গুরুত্বপূর্ণ নেতারাই ওখানে ছিলেন। জি, ধন্যবাদ আমান। আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে জনাব খোরশেদ আলম, আমি আপনার কাছে আসতে চাই। সম্প্রতি বাংলাদেশ সফর করলো চীনের বাণিজ্য মন্ত্রী সহ চীনের একটা বড় বিনিয়োগকারী, প্রায় শতাধিক বিনিয়োগকারীর এই সম্মেলনটা হলো বিনিয়োগ ভবনে। তো তারও কিছুদিন আগে এপ্রিলে একটা বড় সম্মেলন হয়েছিল, যেখানে বিনিয়োগ নিয়ে বা ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তো আপনি একজন চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কি মনে করছেন, চীনের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের এই যে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রটা, সুবিধা এবং চ্যালেঞ্জগুলোর কি কি? একটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য একটা সর্বপ্রথম আপনার হলো একটা ব্যবসা, এবং ব্যবসার জন্য সর্বপ্রথম দরকার একটা পরিবেশ। এবং বাংলাদেশ এবং চায়নার সঙ্গে যে আমাদের একটা ব্যবসায়িক সম্পর্ক, এটা কিন্তু বহুদিনের।
এবং আজকে আমাদের বাংলাদেশে যে ব্যবসা বলেন, বিশেষ করে টেক্সটাইলের সম্পর্কে বলি, আরএমজি বলি, যেটা আমাদের একটা প্রধান রপ্তানির যে পণ্য, গার্মেন্টস শিল্প, এটার কিন্তু ধরেন কাঁচামাল বা যাবতীয় জিনিসপত্র ম্যাক্সিমামই কিন্তু ধরেন আপনার 70% কিন্তু চায়না থেকে আসে। তবে আমাদের যে চায়নাদের সঙ্গে আমাদের ব্যবসা এখানে বৃদ্ধি করার জন্য অনেকগুলা রাস্তা আমাদের রয়ে গেছে। আমাদের এখনও অনেক জায়গা খালি আছে যেখানে চাইনিজরা এসে আমাদের এটাকে শূন্যস্থানে পূর্ণ করতে পারে। চায়নাকে আজকে আমরা ডাকতেছি, কারণ হইল এখন কিন্তু সব টেকনোলজি চায়নার হাতে। এবং কস্টিংয়ের দিক দিয়ে সারা বিশ্বের কোনো দেশও তাদের মধ্যে কস্টিং দিতে পারবেন না। এখন আপনাকে নিতে হবে কি, আপনাকে সেই টেকনোলজি নিতে হবে। এটা কীভাবে নেবেন? আপনি যাবেন ওইখানে, না ওরাই সেখানে বিনিয়োগ করবে? এখন যেহেতু চীন দেশে আপনার ওদের মানে লেবার কস্টটা বেড়ে গেছে এবং মার্কেট কম্পিটিশন হয়ে গেছে, কিন্তু তাদের যে আপনার চীন দেশের যে লেবার কস্ট বেশি, আমাদের কম, তাও কিন্তু আমাদের চেয়ে ওদের কস্ট কম, অনেক কম। কারণ হয়েছে তাদের টেকনোলজিটা কোথায়। আমি যদি একটু বলি, আমি একটা মিল ভিজিট করেছি, চায়নার সবচেয়ে বড় একটা স্পিনিং মিল, যেখানে আমাদের বাংলাদেশে লোক দরকার হয় 800। একটা স্পিনিং মিল চালাতে 80,000 স্পেন্ডেলের, সেইখানে ওরা 30 জন দিয়ে চালাচ্ছে। 800 জায়গায় 30, আপনি কি চিন্তা করতে পারবেন? এবং আমি এখান থেকে এই সিস্টেমটা চালু করার জন্য যদি বাংলাদেশ যদি অন্তত 25% করতে পারে, আমরা অনেক উন্নতি চলে যেতে পারবো। এখন তাদেরকে আমরা ওয়েলকাম করতে হবে, তাদেরকে কিভাবে সুন্দরভাবে এনে যাতে তাদের সমাদর করে তাদের কাছে টেকনিক্যাল নোহাউগুলো নেওয়া যায়, এগুলা করা লাগবে। আরেকটা জিনিস আমাদের করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াইয়ে মানে আপনার মেট্রিক পাস করা, গ্র্যাজুয়েশন করা, MA পাস করা, ওইখানে কিন্তু এগুলো নাই। ওইখানে তাদের টেকনিক্যাল সব টেকনিক্যাল হ্যান্ড, পলিটেকনিক্যাল। ওইখানে তাকে ধরেন ক্লাস 10-এর পর থেকেই সব হাতে কলমে শিক্ষা, যে কোনো জিনিস হোক সবাই পাকা প্রায়োগিক শিক্ষার দিকে তারা বেশি। হ্যাঁ, তারা হইল যে পলিটেকনিক্যাল শিক্ষার জন্য, যার জন্য তার আজকে উন্নতি করতেছে। বর্তমানে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য চীনের সবচেয়ে বড় 2টা বা 3টা পয়েন্ট আছে খুবই ভালো ব্যবসার। 1 নম্বর হলো মেডিকেল। চীনের যে হাসপাতাল, ওদের যে সিস্টেম, ওদের যে চিকিৎসার মান এবং সিস্টেমগুলো আমি দেখেছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা আছে তাদের যেই ক্যাটাগরি, এটা ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশে নাই কিন্তু। আচ্ছা, তো আমাদের দেশের লোক ধরেন আমরা পার্শ্ববর্তী যেতাম, সিঙ্গাপুর যাই, ব্যাংকক যাই, আমার মনে হয় যে তার অর্ধেক খরচে আপনি এখানে যেতে পারবেন। তাদের যে কস্ট অর্ধেক হবে এবং তাদের চিকিৎসা এত উন্নত মানের, আপনি ধারণা করতে পারবেন না যে কিসের চিকিৎসা কোথায় কি কি করবে না করবে, সব আপনি মেডিসিন দিয়ে শেষ করে দিবে, গাছের পাতা খাওয়ায় শেষ করে দিবে। তো এই জন্য আমাদের এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের সরকারের, সর্বপ্রথম হলো চীনের সঙ্গে আমাদের যাতায়াত সুবিধাটা এখন কিন্তু ভাড়া কম, আরও সুযোগ করতে হবে। এবং ওখানে এখন দোভাষী কিছু লোক লাগবে, যেখানে ধরেন আমার ভাষাটা, ওইখানের ভাষাগত আমাদের বাংলাদেশের জন্য। তবে বহু চাইনিজ এখন বললাম যে বাংলা শিখছে, আমাদেরও কিছু মানে এই চাইনিজ ভাষা শিখতে হবে। এটা যদি আমাদের বাংলাদেশের রুগীদের জন্য একটা, আপনি রাস্তাটা একটু শুধু প্লেনে কিন্তু ধরেন কুমনিংয়ে লাগে 2 ঘন্টা লাগে, হ্যাঁ, তো আপনি ব্যাংককও 2 ঘন্টা লাগে, সিঙ্গাপুর 4 ঘন্টা লাগে। তো আপনার ওখানে মান অনেক উন্নত মানের হয় মানে চিকিৎসা, এবং খুব সস্তা হবে 1 নম্বর। 2 নম্বর হলো আমি মনে করি সবাই আগে এখন চাইনিজদেরকে ডেকে এনে সর্বপ্রথম বিভিন্ন, যেমন চিটাগং, সিলেট, ঢাকা, বিভিন্ন এলাকায় মিনিমাম 10টা হসপিটাল করতে তাদের সুযোগ দেন। জায়গা আমি বলবো জায়গাটা বিনা পয়সায় দেন। আমার অফারটা কি হবে, তুমি বাংলাদেশে আসো, আপনার ফরেন কারেন্সি অনেক বাঁচবে, আপনার লোকের চিকিৎসা অনেক হবে, আমরা উপকৃত হব, এবং আমাদের ওদের সঙ্গে থেকে আমাদের লোকজন কাজ শিখতে পারবে। তো আমি বলবো যে ওরা আসার পরে ওদের টেকনিক্যাল নো হাউ দেয়, আপনি যদি $100 বিলিয়ন করেন, 65% মিনিমাম আমাদের ভ্যালুয়েশন হবে। এটা হবে আমাদের অর্থনীতি চাঙ্গা করার রাস্তা। জনাব খোরশেদ আলম, সুন্দর আপনি পরামর্শ দিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপ CMG-র যৌথ আয়োজনে চায়না ফোকাস। চলে যাচ্ছে আবারও আলোচনায়। জনাব আমান, আপনিও তো পেশায় একজন ডাক্তার, এবং চীনের চিকিৎসা সেবা বা চিকিৎসা খাত সম্পর্কে আপনার মূল্যায়ন কি, এবং বাংলাদেশ কিভাবে চীনের সঙ্গে এই সেক্টর নিয়ে কাজ করতে পারে, আপনার পরামর্শ? আমাদের যেটা সুযোগ হয়েছে এখানে, সেভাবে হাসপাতালগুলোভাবে ভিজিট করার সুযোগ আমাদের হয়নি, কিন্তু ওদের যে ভ্যাকসিনেশন সেন্টার যেটা, সেটা আমরা আমাদের একটা ভিজিট করার সুযোগ হয়েছিল।
এবং ওরা অলরেডি কিন্তু এটা বাংলাদেশের সাথে কাজ করছে। বাংলাদেশে আমার যতটুকু যদি জানাটা ভুল না হয়ে থাকে, ইনসেপ্টা কোম্পানির সাথে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো এটা তো এই যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এরকম টেকনোলজিগুলো যে ট্রান্সফার করে বাংলাদেশে আনা যায়, ওরা যদি এখানে এসে কাজ করে, আমরা ওদের কাছ থেকে জানলাম। তারপর হচ্ছে আমাদের যে লোকজন যারা আছে, নার্সিং স্টাফ, সাপোর্টিং স্টাফ যারা আছে, ডক্টর যারা আছে, জুনিয়র ডক্টর যারা আছে, তারা সকলে ওদের কাছ থেকে যে এই যে বায়োলেটারাল যে এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবো, জানতে পারবো, এবং হচ্ছে আমাদের দেশেই তৈরি হবে। এবং আরেকটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে তখন, মানে আমাদের দেশের টাকা কিন্তু আর যাবে না। এটা তো একটা। আবার আমাদের কিছু মানুষ আছেন যারা, যে নাগরিক আছেন যারা চায় যে আসলে বাংলাদেশ যতই ভালোই করুক না কেন, কিন্তু তারপরে তারা একটু বিদেশে যাওয়ার তাদের প্রবণতা আছে। তো তারাও যদি চিন্তা করেন বিদেশে যাবেন, তো সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা। এই যে কুনমিং আর বাংলাদেশের ডিস্টেন্স আসলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা কখনো আরো কিছু কম। তো হোয়াট এভার যেটাই হোক না কেন, সেটা খুব বেশি দূরত্ব কিন্তু না। তো সেই ক্ষেত্রে আমি ওখানকার হাসপাতাল কস্টগুলো সম্বন্ধে আমার আইডিয়া নাই, কিন্তু ওনারা যদি আমাদেরকে যদি কস্টগুলো যদি কমিয়ে দেন, অথবা হচ্ছে আমাদের প্লেন ফেয়ারটা হয়তো যা আছে এটা কম, আরও যদি কমিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে অন্যান্য যেসব দেশে যায় আমাদের রুগীরা, সেসব দেশ থেকে না যেয়ে এখানেই থাকবে। আমি একটু যুক্ত করতে চাই আপনার সঙ্গে যে চীনের বেশ কয়েকটা ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে, যেগুলো বাংলাদেশি রুগীরা, চীনের নাগরিকরা যেই খরচে চিকিৎসা নিতে পারে সেই খরচে চিকিৎসা সুযোগ করে দেওয়া হয়েছে। তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো এটা। তো সেক্ষেত্রেও মানে ওরা যেহেতু ওদের দেশে থেকেই চিকিৎসাটা নিচ্ছে, আর আমরা যদি এখান থেকে যাব, তাহলে আমাদের কিছু লিমিটেশন তো আছে। একটা হলো ফিনান্সিয়াল লিমিটেশন, সেটা যদি একটু দেখেন ওনারা। আরেকটা হচ্ছে যে আমরা ওখানে যে থাকবো আবাসন, সেটা, এবং তার চেয়ে সবচেয়ে বড় জিনিস যেটা ল্যাঙ্গুয়েজ বার, যে একজন রুগী যখন ওখানে যাবে, সে যদি তার সাবলীল ভাষায় ডাক্তারকে কথাটা না বলতে পারে, তার সমস্যাটা যদি না বলতে পারে, তাহলে তো কিছু না কিছু সমস্যা হবেই। তো সেই ক্ষেত্রে যদি এই জিনিসগুলো ওভারকাম করা যায়, তাহলে আমি মনে করি অবশ্যই এটা খুব ভালো একটা কাজ হবে। সার্জারির ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের দেখিয়েছে যে রোবোটিক সার্জারি, যেমন টোটাল নি রিপ্লেসমেন্টটা কীভাবে ওরা কাজ করছে, দাঁতের ফিলিংয়ে কীভাবে কাজ করছে, অথবা একটা ওষুধ একটা দেওয়ার জন্য ওরা রোবট ইউজ করছে। অবশ্যই করতে পারি। জি জনাব আমান, আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে। আমি একটু জনাব খোরশেদ আপনার কাছে আসতে চাই। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ হয়েছে, 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন? বাজেট আপনি করলেন, বাজেটের ভিতরে যদি মানুষের উপরে ট্যাক্স বেড়ে গেল, সেটা কিন্তু মানুষে সহজভাবে নিবে না। আপনাকে দেখতে হবে মানুষ কিভাবে শান্তিতে, কম খরচে, কম দামে জিনিস কিনে, কম ট্যাক্স দিয়ে বা সস্তায় জিনিস পেতে পারে, এবং তার ক্রয় ক্ষমতা বেশি থাকে। বাজেটের মূল উদ্দেশ্য থাকবে মানুষের ভিতরে স্বস্তি থাকা। এখন আপনাদের এরকমভাবে পরিকল্পনা করতে হবে যাতে মানুষের কোনো কষ্ট না হয়। আমি যেটা দেখেছি যে ওনারা কৃষিতে ভালো সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে শিক্ষাতে দিয়েছেন, কতগুলোতে দিয়েছেন, কিন্তু এখন যে জিনিসটা এখানে ধরেন কিছু কিছু জিনিসের উপরে, যেমন আমাদের টেক্সটাইলের উপরে একটা মানে আমার মতে এটা ভুল একটা সিদ্ধান্ত হয়েছে। কারণ হয়েছে আমরা এখানে $23 বিলিয়ন ইনভেস্ট করেছি বাংলাদেশে। কি জন্য? আমাদের 15 কোটি লোকের কাপড় বস্ত্র দেওয়ার জন্য, মধ্যবিত্ত যারা। এখন আপনার করেছে কি, আমাদের একটা সুতার উপরে একটা এক্সাইজ ডিউটি আছে, মানে ব্যাট আছে। আমরা প্রতি কেজিতে 3 টাকা দিতাম। আমরা মনে করছি এই সরকার হতে এবার আমাদের এটা কমাই দিবে, জিরো করবে, কারণ এটা গিয়ে পড়বে আমাদের মধ্যবিত্ত। এই যে গার্মেন্টসের মেয়েরা দেখেন 3 পিস পরে, সব আমাদের বাংলাদেশের, ওরা একটু সস্তা পাবে। এখন দেখি উল্টা হয়েছে, এখানে ট্যাক্স আরও 2 টাকা যোগ করে দিয়েছে। তো আমার দেখেন আমরা আবার কি করি, এদিকে বিদেশিদের জন্য একটা টি শার্ট নিবে, ওর জন্য আপনি ট্যাক্স সব ফ্রি, কোনো ব্যাট, আপনি বিদ্যুতের ব্যাট নাই, আপনার এক্সপোর্টের ব্যাট নাই, সব কিছু ফ্রি করে দিয়ে আরও সুযোগ করে দিচ্ছেন, কিন্তু আমার দেশের জন্য দিচ্ছেন না। আমার কষ্টটা কি? আপনি সর্বপ্রথম আপনি ছেলে মেয়েদেরকে দেখবেন, তারপরে আপনি ওখানে যাবেন। আপনি 2 পয়সা লাভের জন্য আপনি ওনাকে সুযোগ সুবিধা দিচ্ছেন, না আপনি যা খুশি তাই করেন, এনে বিক্রি করেন, আপনার ট্যাক্স দেওয়া লাগবে না, আর আমার লোকের উপর ট্যাক্স দিতে হবে। এটা আমি পছন্দ করি না। আমার হলো প্রথম আমার দেশের জন্য মায়া থাকতে হবে, আমার দেশের জনগণের জন্য মায়া থাকতে হবে। আমরা বিদ্যুতের উপরে আপনি ব্যাট নিচ্ছেন, কিন্তু ওদেরটা নিচ্ছেন না। আমাদের এই ব্যাট মওকুফ করেন, আমাদের সম্পূর্ণ ধরনের ট্যাক্সগুলো মাফ করে দেন, এতে আমাদের লোকের ওদের যে ক্রয় ক্ষমতা এবং এখানে ওরা একটা সুযোগ পাবে। জি, এতে আমি মনে করি 15% দাম কমে যাবে কাপড়ের দাম। এটা আমাদের দেশের লোক ভোগ করবে, এটা আমাদের দেখা উচিত দেশের স্বার্থের জন্য। জি ধন্যবাদ জনাব খুরশেদ। বাজেট রিভিউয়ের সুযোগ আছে, এই জন্যই আজকের এই আলোচনা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ আয়োজনে চায়না ফোকাস। চলে যাচ্ছে আবারও আলোচনায়। জনাব আমান, চীন সফরের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে আপনারা কি জাতীয় পদক্ষেপ নেবেন বলে মনে করছেন ভবিষ্যতে? একজন ডক্টর হিসাবে যে ওদের দেশে আমরা যে কাজ করতে পারি, ওরা আমাদের দেশে কাজ করতে পারে, যে বায়োলেটারাল যে যাওয়া আসা এবং এই ডায়ালগ, এগুলো আমাদের আসলে আরও বেশি বেশি করতে হবে। যত বেশি বেশি করব তত আমাদের মধ্যে দূরত্বগুলো তত কমে আসবে, তত আমরা আমাদের জিনিসগুলো ওদের জানাতে পারবো, ওদেরটা আমরা জানতে পারবো। এবং ওদের মধ্যে যে ধর্মীয় অনুভূতি যে জিনিসগুলো, ইভেন সেই জিনিসগুলো কিন্তু নাই। এবং ইভেন আমার একটা সৌভাগ্য হয়েছে ওখানে মসজিদ দেখার, তো এটাও আসলে এটাও আমার একটা অভিজ্ঞতা। হ্যাঁ, তো সেই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা জিনিসই ওদের কীভাবে দেশপ্রেম সেটা শেখার মতো আছে, যেটা আমরা ওদের সাথে আমরা যাওয়া আসা করলে আমাদের মধ্যেও জাগ্রত হবে। ওদের মধ্যে কি ডিসিপ্লিন যেটা, সমানুবর্তিতার যেটা, খাদ্য যেটা, এবং ডিউ টাইমে কোন সময় করতে হবে, কোন সময় মানে আপনার সকালে ব্রেকফাস্ট করতে হবে, কোন সময় ডিনার শেষ করতে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, আমরা এই প্রতিটা যে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস। এবং আমরা সবসময় যেটা মনে করি যে প্রবীণ মানে শেষ হয়ে গেল আর নবীন মানে জয় জয়কার। তো আমি ওখানে দেখেছি যে সে নবীন এবং প্রবীণের যে একটা কম্বিনেশন, এবং আমরা রুটটা ভুলে যাই, কিন্তু ওরা কিন্তু রুট ভুলে নাই। 1000 বছরের রুটটা কিন্তু তারা ধরে রেখেছে বিভিন্নভাবে। কেন ভুলে নাই? বিকজ এই যে 1000 বছর আগের যে ঐতিহ্য যেটা, সেটাকে মনে করেই কিন্তু তারা আজকের এই মডার্নাইজেশন, আজকের এই হাইটেক এবং এই যে প্রতিবেশীর সাথে কীভাবে ব্যবহার করতে হবে, এই প্রবণতা যেগুলো আছে সেগুলো যদি আমরাও যদি আমাদের মধ্যে নিতে পারি, তাহলে আমাদের দেশপ্রেমটা আরও জাগ্রত হবে। দেশপ্রেম জাগ্রত হলে দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে আমরা মানুষরা ভালো থাকবো, আর তাহলে আমরা সকলেই মিলে ভালো থাকবো, সবাই মিলে একসাথে ভালো থাকবো, একসঙ্গে ভালো থাকার যে প্রয়াসটা। জি, ধন্যবাদ আমান। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি আপনি খোরশেদ আলম আপনি কিছু যুক্ত করতে চান, চীনের উন্নয়ন মডেল থেকে বাংলাদেশ আসলে কিভাবে উপকৃত হতে পারে বা এই মডেলগুলোকে এদেশে কিভাবে কাজে লাগানোর সুযোগ আছে? আমি বিভিন্ন শহরে গিয়েছি গাড়িতে, রাস্তা দেখলে আপনার মনে হবে আমাদের রাস্তায় বসলে আমাদের ঘুম আসে আর ঝাঁকিতে পেশাবে আইসা যায়, আর ওদের রাস্তায় হাজার হাজার মাইল যাচ্ছি, চোখ জুড়ায় যায় দেখার জন্য। আমি দেখেছি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি যেটা বাংলাদেশে এখনও ওইটা সবচেয়ে জরুরি দরকার। একটা রাস্তা আমি চোখে সোজা দেখতেছি, মানে রাস্তাটা সোজাই যাচ্ছে, কোনো আঁকাবাঁকা নাই, আঁকাবাঁকা নাই। আমি বলতেছি কত দূর যাচ্ছে রে বাবা, আরে বাবা, এরকমভাবে নিয়েছে। এবং দুইটার পাশে যে গাছ বা যেভাবে করা, তারপরে রাস্তা, তারপরে বা ফ্যাক্টরিগুলা, এগুলা মানে আপনার যদি ওগুলো করতে হয় একমাত্র ওদের দিয়ে করতে হবে, আমাদের টেকনোলজি দিয়ে এগুলো সম্ভব হবে না। এখন ওদের আপনি কতটা চান, কি করবেন? একটা আমি দেখেছি, আমি যখন প্রথম গিয়েছি 1985-এ, তখন আমি যখন গেলাম দেখি যে একটা সমুদ্রের পাড়ে ব্রিজ করার জন্য রেডি করছে, 1.5 মাস না 15 মাস পরে গিয়ে হয়ে গেছে, ওইটা দিয়ে আমি যাচ্ছি। তো আমি ছবি টবি তুললাম কয়েকটা, এই রাস্তায় নাকি বলে হ্যাঁ এটি। তো এই যদি তাদের প্ল্যানিং হয়, সব কিছু বাইরে রেডি করা আইনা বসাই দিছে। তো আমরা একটা ব্রিজ করতে বছরকে বছর লাগাচ্ছি, এটা তো টেকনোলজি না, এটা হলো আমাদের একটা মন করা, যা খুশি তাই করলাম। তো এই জন্য অপচয় হচ্ছে না, সবচেয়ে বেশি মানুষের কষ্ট হচ্ছে। আপনি এখন আশুলিয়া যাবেন, আপনি গিয়ে দেখেন উপর দিয়ে আপনার ফ্লাইওভার হচ্ছে, নিচের রাস্তার কি অবস্থা, আপনি যেতে পারবেন না। তো ওইখানে এগুলা নেই, ওগুলা আগে ওরা এটা করে, যেটা বাইপাসটা যেটা দিয়ে চলবে এটা আগে করে। তাদের যে প্ল্যানিং কি জানেন, এই এলাকায় এই মেশিন হবে, এটা অন্য হবে না, সেন্ট্রালি তারা ইটিভি দিবে, তারা নিজস্ব পাওয়ার দিবে। এবং একটা জিনিস হলে সবচেয়ে বড় জিনিস আমি লক্ষ্য করেছি, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে একজন ফর্কলিফটের লোক দিছে, সবাই মাল সে ক্যারি করবে। আমি বললাম কেন, একজন কেন? বলে কস্টিং কমানোর জন্য। আমি কস্টিং তো বাড়বে, বলে না, একজনকে দিছি ও ব্যবসা করবে, বেশি ব্যবসা কম। এখন এত কম্পিটিটিভ, এত হিসাব তারা করে, আপনি চিন্তা করেন যে একটা পয়সা পর্যন্ত তারা হিসাব করতেছে যে ফর্কলিফটের ভাড়া কত নিবে এই মালটা উঠাইতে, কারো নিজস্ব ফর্কলিফট নাই। আমাদের প্রত্যেকটা মিলে গিয়ে দেয়, সবাই ফর্কলিফট কিনছি, ড্রাইভার রাখতেছি, হেল্পার রাখতেছি, ওদের তা না, ওদের একটা সেন্ট্রালি দিয়ে দিছে, আপনার দরকার বলবেন যে আজ কাপড়টা করো। এই যে টেকনিকগুলা, কিন্তু এখন যে জিনিসটা হইলো যে আমাদের এখন সর্বপ্রথম আমার মনে কথা একটা, যে চায়নার সঙ্গে একটা সহজে কোনো রাস্তার কানেকশন করা যায় কিনা, রোড চায়নাতে যাওয়ার জন্য, চায়না বর্ডার এলাকায় যদি আপনি যাওয়ার জন্য ধরেন আপনার দিয়ে আমরা যদি এই মিয়ানমার দিয়ে বার্মা দিয়ে আমরা রাস্তা করি, এটা রাস্তা করতে পারি, রেলপথ হতে পারে, বা এগুলা যদি প্ল্যানিং করা হয় ভবিষ্যতে আমাদের লাগবে ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হলে। আর ধরেন এত জিনিসের জন্য
আর এখন চায়নাতে আপনার বাংলাদেশের রুগীদের নেওয়ার জন্য যেটা বলছি, এটা কিন্তু ওরা খুব কনসেশন প্রাইজে দিচ্ছে হসপিটালের সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে এবং হবে। আপনার প্লেনের ভাড়া কমাই দিয়েছে অনেক। আচ্ছা, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য যে আমরা পাচ্ছি। আমরা আশা করি যে সামনে আমাদের জন্য এই সুযোগটা আরও আসবে। জি, ধন্যবাদ জনাব খুরশেদ, ধন্যবাদ জনাব আমান। আপনারা ছিলেন আমাদের সঙ্গে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন চীন বাংলাদেশ সম্পর্ক, সম্ভাবনা এবং বাস্তবতা নিয়ে আমাদের অতিথিদের মতামত এবং তাদের অভিজ্ঞতা। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।